পাঠ করব একটি রম্য রচনা, নিরঞ্জন ঘোষের লেখা শ্রীনাথের স্ত্রীলাভ। শেষ পর্যন্ত শ্রীনাথবাবুর স্ত্রী যোগ হলো। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, কোনো ভুল নেই, স্ত্রী যোগ। আমরা অভ্যস্ত স্ত্রী বিয়োগ শুনতে। স্ত্রীর সঙ্গে যোগ কথাটা শুনতে পাইনি কোনোদিন, এবার পেলাম। শ্রীনাথবাবুও পেলেন, মানে এতদিন স্ত্রীহীন থেকেই এইবার স্ত্রীযুক্ত হলেন। না, কোনো ভুল পড়েননি, শ্রীযুক্ত তো ছিলেনই, এবার স্ত্রীযুক্তও হলেন। 42 বছর বয়সে, অবশ্য সরকারের খাতায় একটু কম করা আছে 40 বছর। তা সে 40ই হোক কিংবা 42, এত বেলায় বিয়ে হলো কেন? জানতাম এই প্রশ্নটা আসবে, খুবই স্বাভাবিক। পুরুষ হিসেবে শ্রীনাথবাবু এমন কিছু ফেলনা নন। দেখতে একেবারে সিনেমার হিরো না হলেও এখনো যথেষ্ট দেখতে ভালো ভদ্রলোককে। গড়ন পেটনও যথেষ্ট ভালো, তার উপর সরকারি চাকরি। সেই লোক এতদিন আইবুড়ো অবস্থায় ছিলেন, এটা কি বিশ্বাসযোগ্য ব্যাপার? একদম নয়। কেন, পশ্চিমবঙ্গে কি মেয়েদের আকাল, নাকি ঘটকালি কেউ করছে না? না না, এসব কিছুই নয়। আসল ব্যাপারটা হলো শ্রীনাথবাবুর দুর্ভাগ্য, যেটার জন্য তিনি খুব একটা দায়ী নন। তাহলে শুনুন, সেই গল্পটাই বলি। শ্রীনাথবাবু তখন কলেজে 3rd ইয়ার। দু চোখে রঙিন স্বপ্ন আর 2-5টা বাঙালি ছেলেদের মতো। সেদিন কলেজ ছিল না। বিকেলবেলা দুজন অপরিচিত ভদ্রলোক বাড়িতে এলেন। খবর দিলেন বাবা হঠাৎই অফিসে অসুস্থ হয়ে পড়েছেন। অফিস থেকেই তাকে রেলের বড় হসপিটালে ভর্তি করা হয়েছে। তারপর বেশ কয়েকদিন দৌড়াদৌড়ি চলল। ভদ্রলোক কিন্তু আর হসপিটাল থেকে বাড়িতে ফিরলেন না। যেহেতু বাবা চাকরির মেয়াদ উত্তীর্ণ হতে অনেকদিন বাকি ছিল, সরকারি নিয়মে শ্রীনাথবাবু রেলের চাকরিটি পেয়ে গেলেন। তখন তার বেতন নিতান্তই কম। সেই দিয়ে মা, 3 বোন আর এক ভাইকে নিয়ে সংসার সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন। আপাতত তার স্বপ্নগুলো শিখেই তোলা রইল। যদিও কলেজের শেষ পরীক্ষা দিতে পেরেছিলেন এবং গ্র্যাজুয়েট হয়েছিলেন, কিন্তু উচ্চতর কোনো কিছু আর পড়তে পারলেন না। সে যাগ্গে, কটা বাঙালি ছেলের আর নিজের স্বপ্ন পূরণ হয়? সরকারি চাকরি তো হয়েছে। রেল থেকে পাওয়া বাবার টাকাগুলো দিয়ে 3 বোনকে সুপাত্রস্থ করে। ভাইকে যখন ইঞ্জিনিয়ারিং পাশ করালেন তখন তিনি 35 ছুঁয়ে ফেলেছেন। বন্ধু বান্ধব, অফিসের কলিগ, পাড়ার চেনাশোনা সবাই দেখতে পেলেই বলে, এবার ঝুলে পড়ো। কিন্তু ঝুলে পড়ো বললেই তো আর ঝোলা যায় না। আর পাত্রী তো পেয়ারা গাছের ডাল নয় যে বাগানে যাও আর ঝুলে পড়ো। অতএব পাত্রীর খোঁজখবর শুরু হয়ে গেল। না, তিনি নিজে নিজে খোঁজখবর করলেন না, তার হয়ে তার অফিস কলিগরা, পাড়ার চেনাশোনারা, বন্ধুবান্ধবেরা পাত্রী খোঁজার কাজ শুরু করে দিল। বহুল প্রচারিত একটি খবরের কাগজে বিজ্ঞাপনও দেওয়া হলো। তবে মেয়ের বাবাদের লাইন লেগে যাবে এই রকম কিছু একটা হলো না। যেগুলো হলো সেগুলো শ্রীনাথের পছন্দ মতো হলো না। মোটামুটি 5 জন পাত্রী দেখেই তিনি রণভঙ্গ দিলেন। পাত্রী দেখার ইতিহাসের সারাংশ এইরূপ। 1 নম্বর, চুচুড়ার এক পুরনো দিনের বনেদি বাড়ির মেয়ে। বাড়ি বেশ বড়, কিন্তু প্রায় ঝুরঝুরে অবস্থা। অনেককাল মিস্ত্রির হাত পড়েনি। মেয়েটি অসম্ভব ফর্সা, দেখলে মনে হবে রক্তাল্পতায় ভুগছে। বেশ আধুনিকা, কিন্তু সাইজ 0। তবে কথা বলতে জানে, গলার আওয়াজ ভালোই। স্কেল অনেক উঁচু মাত্রায় বাঁধা, যদিও সেগুলো মেয়ে অপছন্দ হবার কোনো কারণ ছিল না। কারণটা ছিল পাত্রী এবং পাত্রীর দাদার অন্তর্নিহিত অহংকার। ভাবটা ছিল বিয়ে হওয়াটা যেন শ্রীনাথকে অনুকম্পা করা। তাদের ব্যবহারে তারা বোঝাতে চাইছিলেন তারা কোন রাজা মহারাজার বংশধর এবং কলকাতার তাবর তাবর লোকেদের সঙ্গে তাদের আত্মীয়তার সম্পর্ক। নেহাত অবস্থার ফেরে বিয়ের জন্য সাধারণ লোককে মনোনীত করতে হচ্ছে। শ্রীনাথ বেশিক্ষণ সেখানে থাকেননি। পরে কোনো পক্ষই যোগাযোগ করেনি। 2 নম্বর, পাত্রী কৃষ্ণনাগরিকা, মানে কৃষ্ণনগর বাসিনী। বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা নেই, মা আছেন। সেকেন্ডারি স্কুলের ম্যাথ টিচার। বাড়ির কাছাকাছি কোনো স্কুলে। সাধারণ মেয়ে। পছন্দও হয়ে গিয়েছিল শ্রীনাথের, কিন্তু মেয়ের একটা কথায় তিনি পিছিয়ে এলেন। সে শ্রীনাথকে খোলাখুলি জানিয়ে দিল বিয়ের পর সে কৃষ্ণনগর ছাড়তে পারবে না, কারণ সে চাকরি এবং মাকে ছাড়তে পারবে না। শ্রীনাথকে কৃষ্ণনগরে এসে থাকতে হবে। এই সত্য স্বীকার করতে পারলেন না শ্রীনাথ, কারণ তিনিও চাকরি ছাড়তে পারবেন না, আর কৃষ্ণনগর কলকাতার ডেলি প্যাসেঞ্জারেও সম্ভব নয়।
3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরকেও ছাদনাতলা পর্যন্ত টেনে আনতে সাহস পেলেন না শ্রীনাথ। দেখে শুনে বিপন্ন বোধ করলেন। তখন তিনি 36 পেরিয়েছেন, তার মা গত হয়েছেন। তিনি অনেক ক্ষান্ত দিলেন, ধুস, আমি বিয়েই করব না। তবে সেটা ভীষ্মের প্রতিজ্ঞা ছিল না। তাহলে 42-এ এসে হাঁড়ি কাঠে গলা বাড়াতেন না। যাকগে, এসব অনেকদিন আগের কথা। আমরা বর্তমানে ফিরে আসি। শ্রীনাথ চা ছাড়া আর কোনো কিছু নেশা করতেন না। অবশ্য চা নেশার সামগ্রীর মধ্যে পড়ে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। মদ তো দূরের কথা, বিড়ি সিগারেট খৈনি কোনো কিছুই তিনি ছুঁয়ে দেখতেন না। একেবারে টিটোটলার বলা চলে। সেই শ্রীনাথ নেশার খপ্পরে পড়লেন। যে সে নেশা নয়, সাক্ষাৎ ধর্মের নেশা। তিনি ধর্মগ্রন্থ পড়া শুরু করলেন। প্রতি রবিবার বেলুড় মঠ যাওয়া শুরু করলেন। শুধু ভালো মন্দ খাওয়ার লোভ ছাড়তে পারলেন না। কিন্তু এই অবস্থা শ্রীনাথের বেশি দিন চলল না। এতদিন বোধহয় স্বর্গের নন্দনকাননে মদনদেব পারিজাতের ছাওয়ায় 3 দিকে মুখ করে দিবানিদ্রা করছিলেন, কিংবা রতিদেবীর সঙ্গে প্রেম করে দিন কাটাচ্ছিলেন। আমাদের আইবুড়ো শ্রীনাথবাবুকে দেখতে পাননি। এইবার দেখতে পেলেন। দেখেই ভুরু কুঁচকে তাকালেন। এই রে, এই আইবুড়ো কার্তিকটা কে রে? এখনও ধম্মে ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে। ছ্যা ছ্যা, আমার বদনাম করে দিল গো। না, আর একে ছেড়ে রাখা চলবে না। দাঁড়া, তোকে শক্ত খোঁটায় বেঁধে দিচ্ছি। অবশেষে এলো এক রবিবার, কয়েক সপ্তাহ আগে। শ্রীনাথবাবু পায়জামার গেরুয়া রঙের পাঞ্জাবি পরে একটু দুপুর দুপুর বেরোলেন। বেলুড় মঠে যেদিন যান সেই দিন তার পোশাক এইরকমই থাকে। ইদানিং প্রায় রেস্টুরেন্টে খাওয়ার দরুন একটু ভুঁড়ি মতন হয়েছে। রোজ দাড়ি কাটলেও চুল প্রায় কাটেন না বললেই চলে। শুধু ঘাড়ের উপর খুঁড় বুলিয়ে নেন। পাজামার গেরুয়া পাঞ্জাবিতে বেশ ধার্মিক ধার্মিক লাগে। বেলুড় মঠে যাবার আগে এক বন্ধুর সঙ্গে দেখা করতে হবে শ্রীরামপুরে। তিনিও ধর্মাসক্ত। তিনি একটা বই দেবেন বলেছেন, কোন এক সন্ন্যাসীর লেখা। কি করে আস্তে আস্তে বৈরাগ্যের পথে এগোনো যায় সে বিষয়ে সমগ্র উপদেশ দেওয়া আছে। কি করে লোভ বিসর্জন দিতে হয় তার পথ দেখানো আছে। বেশিক্ষণ বন্ধুর কাছে বসলেন না। কাঁধে শান্তিনিকেতনী ঝোলাটাই বইখানি রেখে বাসস্ট্যান্ডের দিকে এগোলেন। কিন্তু কি করে লোভ বিসর্জন দিতে হয় সেটা পড়ে বোঝার আগেই লোভে পড়ে গেলেন শ্রীনাথ। রাস্তার ধারে বাস স্টপের কাছে এক বিহারি ঘুগনিওয়ালা। বিশাল মাপের পিতলের এক থালায় গরম ধুমায়িত ঘুগনির পাহাড়। সম্ভবত কাঠকয়লার আগুন দেওয়া আছে থালাটার নিচে। সামলাতে পারলেন না শ্রীনাথবাবু। ঘুগনিওয়ালার পাশে গিয়ে দাঁড়ালেন। একটা প্লাস্টিকের প্লেটের উপর চৌকো করে কাটা কলা পাতায় ঘুগনি দিয়ে তার উপর তেঁতুল জল, ঝুরি ভাজা, ধনেপাতার কুচি দিয়ে সাজিয়ে শ্রীনাথের হাতে তুলে দিল ঘুগনিওয়ালা। পেঁয়াজ কুচিও দিতে চেয়েছিল, কিন্তু শুধু রবিবারের জন্য শ্রীনাথবাবুর ওসব বাদ আছে। না, একটাতে হলো না। পরপর 3 প্লেট ঘুগনি খেয়ে তবে ক্ষান্ত দিলেন শ্রীনাথ। একটা ঘেউ করে ঢেকুর তুলে বাসের অপেক্ষা করতে লাগলেন। তারপরেই তার চোখ পড়ল ওপাশে চায়ের দোকানে। এরপরে কি আর চা না খেয়ে থাকা যায়? চাটা শেষ করে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটা মিনি বাস এসে দাঁড়ালো। উঠে পড়লেন শ্রীনাথ। মিনি জিটি রোড ধরে দৌড়তে লাগলো। উঠে তো পড়লেন, কিন্তু একটাও সিট খালি নেই। দাঁড়িয়েই যেতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মিনি বাসের ঝাঁকুনি খেতে লাগলেন। মোটামুটি রিসরা পেরিয়েছে মিনি বাস। শ্রীনাথ বুকে গলায় ভয়ঙ্কর কষ্ট অনুভব করলেন। তার মনে হলো বুকের উপর কে যেন 10 মণি বোঝা চাপিয়ে দিয়েছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে আরম্ভ করল। হঠাৎ শ্রীনাথ চোখে কিছু দেখতে পেলেন না। মিনির মেঝেতে পড়ে গেলেন। মাথাটা সিটে বসা এক মহিলার কোলে ঠুকে গেল। তিনি এই অযাচিত প্রাপ্তির কল্পনাও করেননি। চমকে উঠে কি হলো কি হলো বলে লাফিয়ে উঠলেন। প্যাসেঞ্জাররা মোটামুটি সবাই কি হয়েছে কি হয়েছে, এই ড্রাইভার, গাড়ি কোনো ডাক্তারখানার সামনে দাঁড় করাও। ভদ্রলোককে এক্ষুনি হসপিটালে দেওয়া উচিত। গাড়ি রোকো ভাই, ইত্যাদি আওয়াজে মিনির অভ্যন্তর ভরিয়ে তুলল। কন্ডাক্টর বাস চাপড়িয়ে গাড়ি থামিয়ে দিল। যে মহিলার কোলে শ্রীনাথ মাথা ঠুকেছিলেন তিনি হয়তো মাথা ঠোকার কারণে যথেষ্ট প্রসন্ন হয়েছিলেন। তিনি দাঁড়িয়ে পড়ে বললেন, আপনারা একটু ফাঁকা করুন, আমি হসপিটালের নার্স, আমি ওনাকে দেখছি। এক কাজ করুন, আপনারা এখানেই ওনাকে ধরাধরি করে নামিয়ে দিন। আমার কাছেই বাড়ি। মনে হচ্ছে গ্যাস হয়ে গিয়ে মাথা ঘুরে গেছে, আমি দেখছি। এই কথায় কয়েকজন মিলে রাস্তার ধারে একটা মন্দিরের চাতালে শ্রীনাথকে শুইয়ে দিল।
এত তাড়াতাড়ি ঝামেলা থেকে মুক্তি পেয়ে গিয়ে মিনি বাসের ড্রাইভার, কন্ডাক্টর, প্যাসেঞ্জাররা হাঁপ ছেড়ে বাঁচল এবং উৎফুল্লিত হলো। মিনি বাস তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মহিলা তার ব্যাগের মধ্যে থেকে একটা জলের বোতল বার করে শ্রীনাথের মুখে ছেটাতে লাগলেন। শ্রীনাথ চোখ খুলেই একটি শ্যামবরণ শ্রীমুখ দেখতে পেলেন। কোনো রকমে বললেন, আমি কোথায়? ইতিমধ্যে বেশ কিছু লোক জমা হয়ে গেছে। একজন মহিলার পরিচিত রিক্সাওয়ালাও সেই জিজ্ঞাসা করল, দিদি, কি হয়েছে গো? কিছু হয়নি, হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে। তুই একটা কাজ কর ভাই, এনাকে ধরে তোর রিক্সাতে তুলে আমাদের বাড়িতে নিয়ে চল। মনে হয় খুব একটা কিছু হয়নি। মদনদেবের ঘুম থেকে উঠে তৈরি করা নাটকটি তার নির্দেশনা মতোই সুন্দরভাবে এগিয়ে চলেছে। ব্যাটা ধম্মের ষাঁড় হয়ে ঘুরে ঘুরে বেড়ানোর ইচ্ছে ঘোচাচ্ছি তোর আইবুড়ো থাকা। একবার চোখ মেলে দেখ, তোর জন্য কীরকম মজবুত খুঁটি জোগাড় করেছি। রিক্সাওয়ালা ছেলেটি ধরাধরি করে একটা সিঙ্গেল খাটের বিছানায় শুয়ে দিল শ্রীনাথকে। তিনি আবার চোখ বন্ধ করলেন। একটু পরে চোখ বন্ধ করা অবস্থার মধ্যেই দুই মহিলার কথোপকথন শুনতে পেলেন শ্রীনাথ। তুই কি রে, চিনিস না জানিস না, একটা লোককে দুম করে রাস্তা থেকে তুলে এনে একেবারে ঘরের বিছানায় এনে ফেললি? এরকম কেউ করে? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই সমী। দেখো মা, সমীর আওয়াজ খুব ভালোভাবে শুনতে পেল শ্রীনাথ। দেখে মনে হচ্ছে উনি একজন ভদ্রলোক, চোচ্ছাচর নয়। আর একটা লোক জলজান্ত রাস্তায় মরতে পারে না, কাউকে না কাউকে ওনাকে সাহায্য করতেই হতো। তা সেইটা না হয় আমি করলাম। আমি ওনাকে চেক করে নিয়েছি, কিছুই হয়নি, গ্যাস স্ট্রোক। চোখ খুললে ওনাকে অ্যান্টাসিড দেব, ঠিক হয়ে যাবেন। আমি হাত পা ধুতে চললাম, তুমি একটু চায়ের জল বসাও। দুটো ট্যাবলেট গিলিয়ে নিয়ে একটু চুপচাপ বসেছিল শ্রীনাথ। একসময় উঠে দাঁড়ালো, আমতামতা করে জানালো, আমি একটু বাথরুমে যাব। মুখে বিরক্তি নিয়ে সমীর মা বাথরুমের দরজা দেখিয়ে দিলেন। স্বগতোক্তি করলেন, কে জানে বাবা, বড় বাইরে না ছোট বাইরে। একটু পরে বাইরে এসে শ্রীনাথ দুই মহিলার দিকে হাত জোর করে বললেন, আমি খুব দুঃখিত, আমার জন্য আপনাদের অনেক কষ্ট হলো। আমি এবার বাড়ি যাব। আর একটু বসুন, চা খেয়ে বাড়ি যাবেন। সমী বলল, এক কাজ করুন, আপনি বাড়িতে একটা ফোন করে দিন, তাহলে বাড়ির লোক অযথা চিন্তা করবে না। বাড়িতে কেউ নেই। শ্রীনাথ কুণ্ঠিতভাবে বললেন, বাড়িতে নেই তো কি আছে? সমী বললেন, যেখানেই থাকুন তিনি আপনার ফোনটা নিশ্চয়ই ধরবেন। মাথা নিচু করলেন শ্রীনাথ। আমার কাছাকাছি কেউ নেই। ভাই কোয়েম্বাটোর থাকে, বোনেরা শ্বশুরবাড়ি দিল্লি, ব্যাঙ্গালোর আর শিলিগুড়িতে। আপনার স্ত্রী? প্রশ্নটা সমীর। নেই, একটা শব্দেই উত্তর শ্রীনাথের। সরি। সমীর দুঃখ প্রকাশ। কিছু মনে করবেন না, কি হয়েছিল? বেশি বয়স নয় নিশ্চয়ই? না না, সেসব কিছুই নয়। ভুলটা ধরিয়ে দেবার জন্য শ্রীনাথ সত্তর প্রয়াস। আমি বিয়েই করিনি। এতক্ষণ সমীর মা বিরক্তিমুখ নিয়ে চুপচাপ ছিলেন। এইবার তিনি মুখ খুললেন। হাতের কাছে এত সুন্দর একটা ক্যাশ তিনি মিছ হতে দিলেন না। মুখের ভাব নরম করে আরও নরমভাবে জিজ্ঞাসা করলেন, কেন বাবা? আসলে ঠিকমতো সুযোগ হয়ে ওঠেনি। শ্রীনাথের উদাস চোখে ছাতের দিকে দেখতে দেখতে উত্তর। এরপরে পুরো খেলাটা চলে গেল সমীর মায়ের হাতে। তিনি শ্রীনাথের প্রায় সমস্তটাই জেনে নিলেন আধ ঘন্টার মধ্যেই। রেলের চাকরি, দোতলা বাড়ি আর কণ্টকবিহীন সংসার। তার মনে বোধহয় লাড্ডু ফাটল। তারপরে নিজেদের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিলেন। আমার মেয়ে শর্মিষ্ঠা, হসপিটালের নার্স। ওর বাবা চলে যাবার পর আমার জন্য আর বিয়েই করল না। এখন 33 চলছে। কত বলছি, আমার আর কদিন, এবার বিয়েটা করে নে। তা মেয়ে সেই এক গো, তোমাকে কে দেখবে? কে দেখবে মানে? জামাই তো নিজের ছেলের মতো, সেই দেখবে। তুমি বলো বাবা, ঠিক বলেছি কিনা? ঘাড় নাড়লেন শ্রীনাথ। হ্যাঁ, ঠিকই বলেছেন। এবার আমি উঠি। আরে উঠবে কি? বাড়িতে গিয়ে খাবে কোথায়? না হাত পুড়িয়ে রান্না করবে? না, বাড়ির কাছে একটা দোকানে রুটি তরকারি খেয়ে নেব। না। এইবার সমীর গলার আওয়াজ পাওয়া গেল। একটু বসুন, আমি 1 ঘন্টার মধ্যে আপনাকে ঝোল ভাত করে দিচ্ছি। আজ আপনি আমাদের এখানে খেয়ে যাবেন। সমীর মায়ের ইচ্ছাটাই অজান্তে সামনে এনে ফেলল সমী। আমাদের বাড়ির পাশেই একজন গাড়ি ভাড়া দেয়,
খাওয়ার পর গাড়ি করে চলে যাবেন, বাসে যাবার দরকার নেই। আর বাড়ি পৌঁছে আমাকে একটা ফোন করে দেবেন। রাতে ফোনে সমীকে তার রান্নার জন্য উচ্ছ্বসিত প্রশংসা করলেন শ্রীনাথ। ৮ ঘন্টার বেশি ফোনে সমীকে আটকে রেখে অনেক কিছুই বলে গেলেন তিনি। কিছুতেই ফোন ছাড়তে চাইছিলেন না, সমীও বোধহয় ছাড়তে চাইছিল না। শেষ পর্যন্ত খুব সম্ভব কোনো একজনের ফোনের চার্জ শেষ হওয়াতে কথা শেষ হয়ে গেল। অফিস থেকে ছুটি নিয়ে পরপর কদিন সমী আর সমীর মায়ের সঙ্গে দেখা করলেন শ্রীনাথ। বলা বাহুল্য, তিনি সমীর মায়ের প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং এবার সমী কোনো বিরোধিতা করল না। শ্রীনাথ স্ত্রীযুক্ত হলেন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।